মোহাম্মদ আনিসুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার হচ্ছে পঞ্চম নাম্বার ক্লাস। আমি আজকের এই ক্লাসে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডেক্সের প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স কি, আর ইন্ডেক্স এন্ট্রি করার যে নিয়মগুলো আছে সেই ইন্ডেক্স এন্ট্রি করার নিয়ম, আর এরপরে হচ্ছে বুক ইন্ডেক্স এবং সাময়িকী ইন্ডেক্সের মধ্যে পার্থক্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার সাথে 40 মিনিট 50 মিনিটের মতো সংযুক্ত থাকবেন। আমরা আমাদের আলোচনায় যাচ্ছি এখন। আমরা শুরুতে বলেছিলাম যে আমরা আলোচনা করব যে তথ্য পুনরুদ্ধারে নির্ঘণ্টের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স কি জিনিস, ফজিলত কি জিনিস, সেটা কথা। আর বিষয় নির্ঘণ্ট নির্ধারণের ক্ষেত্রে এর নীতিমালাগুলো কি ধরনের হবে, আর প্রস্তুত নির্ঘণ্ট এবং সাময়িক নির্ঘণ্টের মধ্যে পার্থক্য কি সেই বিষয়ে আলোচনা। তো তথ্য পুনরুদ্ধারে নির্ঘণ্টের গুরুত্ব কি, গত ক্লাসে আমরা যেটা বিষয়ে আলোচনা করেছিলাম যে নির্ঘণ্ট কি জিনিস, নির্ঘণ্ট কাকে বলে, নির্ঘণ্টের টাইপস গুলো, এবং এন্টিক্স নির্ঘণ্ট এন্টি বিন্যাস করার ক্ষেত্রে কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। আর আজকে যে বিষয়টা আলোচনা করবো এগুলোর মধ্যে থেকে দুটো বা তিনটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকবে, যেটা আমি গত ক্লাসে কি ধরনের প্রশ্ন হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমরা জানি বর্তমান যুগ হচ্ছে একটা তথ্য বিস্ফোরণের যুগ। প্রতিনিয়ত অনেক ধরনের তথ্য উপাত্ত তৈরি হচ্ছে, একই বিষয়ের উপরে অনেকগুলো হচ্ছে, বা একই বিষয় ওর সাথে রিলেটেড কাছাকাছি বিষয়গুলোর মধ্যে বিষয়গুলো অনেক উৎপন্ন হচ্ছে। তো এই তথ্যগুলো, এই প্রতিনিয়ত যে তথ্যগুলো উৎপন্ন হচ্ছে সেই তথ্যগুলোকে সুসংগঠিতভাবে সজ্জিত করার জন্য এবং সেই তথ্যগুলো লোকেট করার জন্য, যে কোন তথ্যটি কোথায় আছে সেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু নির্ঘণ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি নির্ঘণ্টের সংজ্ঞাই বলতে চাই, যে নির্ঘণ্ট হচ্ছে প্রতিনিয়ত যে তথ্যগুলো উৎপন্ন হচ্ছে এই তথ্যগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে সজ্জিত করা, সাজানো এবং সেগুলো বিষয়ভিত্তিক খুঁজে পেতে আমাদের সহায়তা করে থাকে হচ্ছে ইন্ডেক্স বা নির্ঘণ্ট। তো আমরা এই বিষয়ে কিন্তু নির্ঘণ্টের এই প্রয়োজনীয়তা বলতে গিয়ে বিখ্যাত লেখক মিস্টার ক্যাম্পার্ট বলেছেন, বুক উইদাউট অ্যান ইন্ডেক্স ইজ জাস্ট লাইক এ চেক উইদাউট এ সিগনেচার। আমরা এইটার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে একটা স্বাক্ষরবিহীন চেক যেমন তেমন কোনো প্রয়োজন বহন করতে পারে না, অর্থাৎ স্বাক্ষরবিহীন চেক দিয়ে কেউ কিন্তু টাকা উঠাতে পারে না। ঠিক তদ্রুপ নির্ঘণ্টটা এরকম, যে একটা বইয়ের যদি কোনো নির্ঘণ্ট না থাকে, ইন্ডেক্স না থাকে, তাহলে কিন্তু সেটা ওই একটা স্বাক্ষরবিহীন চেকের মতো। তো আমাদের বেসিক্যালি আমরা বলতে পারি যে নির্ঘণ্ট ব্যবহারকারী এবং ওই যে ডকুমেন্ট বা দলিল বা বইটা আছে সেটার মধ্যে একটা যোগসূত্র বা সেতু বন্ধন সৃষ্টি করে। তো আমরা এই এর আলোকে আপনার নির্ঘণ্টের ইম্পর্টেন্স আলোচনা করার আগে এই বিষয়গুলো একটু আলোচনা করবেন। যে এই আলোচনা করার পরে বলবেন যে নিচে নির্ঘণ্টের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেটা আলোচনা করা হবে। আমরা জানি যে কোনো জিনিসের যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে রাখি, ভালোভাবে সাজিয়ে রাখি, সেটা যদি দ্রুত আমরা লোকেট করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু আমরা দ্রুত আহ, সেই জিনিসটা খুঁজে পাবো। তার মানে কি, আমরা দ্রুত খুঁজে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সময় সাশ্রয় হবে। এক্ষেত্রে দুইটা সময় সাশ্রয় হওয়ার ক্ষেত্রে কিন্তু দুইটা ভেরিয়েবল এখানে কাজ করে। একটা হচ্ছে আমরা যারা এই সার্ভিসটা দিব, অর্থাৎ একটা লাইব্রেরি বা ডকুমেন্টেশন সেন্টারে যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের সময় সাশ্রয় হচ্ছে। এর পাশাপাশি যারা এই সার্ভিসটা নিচ্ছে, অর্থাৎ ব্যবহারকারী ইউজার, যারা লাইব্রেরি ইউজার বা ডকুমেন্টেশন সেন্টারের ইউজার, তাদেরও কিন্তু এই সময়টা সাশ্রয় হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নির্ঘণ্ট যথাযথভাবে নির্ঘণ্ট করার কারণে আমরা কাঙ্ক্ষিত ডকুমেন্টটা দ্রুত সজ্জিত করতে পারতেছি এবং সেটা দ্রুত ব্যবহার করতে পারতেছি। এই জন্য আমাদের নির্ঘণ্ট সময় সাশ্রয় করতে সহায়তা করে। এরপরে 2 নম্বর হচ্ছে গুরুত্ব হচ্ছে অর্থের সাশ্রয় করে। অর্থাৎ আমরা নির্ঘণ্টকরণ যদি যথাযথভাবে করে থাকি তাহলে আমরা দ্রুত পেয়ে থাকি বা দ্রুত সার্ভিস দিতে পারি। এখন একটা লাইব্রেরিতে যদি একটা ডকুমেন্ট একজন ব্যবহারকারীকে দিতে যদি 1 মিনিট সময় লাগে দ্রুত সাজিয়ে গুছিয়ে রাখার কারণে, আর সাজিয়ে গুছিয়ে না রাখার কারণে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু 5:1, অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে না রাখলে আম্মু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে না রাখলে তাহলে কিন্তু আমরা একটা ডকুমেন্ট সার্ভিস দিতে যদি 5 মিনিট সময় লাগে, তার মানে কি আমাদের 5 জন স্টাফের দরকার। আর যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দরকার হয় তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে আমরা সেই সার্ভিসটা দিতে পারবো। তার মানে কি, আমরা একটা ডকুমেন্ট বা একটা দলিল বা একটা গুরুত্বপূর্ণ রিসোর্স যদি সুন্দরভাবে ইন্ডেক্স করে রাখি তাহলে আমরা সেটা
কম সময়ের মধ্যে সেবা দানের মাধ্যমে কম স্টাফ নিয়োগ করে আমরা এটা অর্থ সাশ্রয় করতে পারি। এরপরে হচ্ছে পুনরাবৃত্তি রোধ করা। পুনরাবৃত্তি রোধ করা ইন্ডেক্সের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে যখন আমরা ইন্ডেক্সিং করে থাকি তখন কিন্তু পুনরাবৃত্তি হয় না, একটা জিনিস বারবার রিপিট করে আসে না। এই জন্য ইন্ডেক্স পুনরাবৃত্তি রোধ করার মাধ্যমে আমাদের এই পুনরাবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে। সেটা কিভাবে? আমরা যদি বর্ণের ক্রমানুসারে অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে আমরা স্বভাবতই অ্যালফাবেটিক্যালি সাজানোর কারণে কোনো একটা বিষয় যদি শুরুর দিকে থাকে, ধরলাম 30 থেকে 35 পৃষ্ঠার মধ্যে এই ডকুমেন্টেশন সম্পর্কে আলোচনা করা আছে বা ইন্ডেক্সিং সম্পর্কে। আবার এই ইন্ডেক্সিং সম্পর্কে বা ডকুমেন্টেশন সম্পর্কে ধরে নিলাম যে 235 পৃষ্ঠা আছে, কিন্তু 235 পৃষ্ঠার ইন্ডেক্সটা যখন করতে যাব, যখনই অ্যালফাবেটিক্যালি সাজাবো তখন কিন্তু আবার ওই ডি অ্যালফাবেটে আসবে। এভাবেই আমাদের কিন্তু পুনরাবৃত্তি রোধ করার ক্ষেত্রে আমাদের এই ইন্ডেক্স সহায়তা করে থাকে। এরপর হচ্ছে তথ্য বিস্ফোরণের নিয়ন্ত্রণ। এখন তথ্য বিস্ফোরণের নিয়ন্ত্রণ বলতে প্রতিনিয়ত যে তথ্যগুলো উৎপন্ন হচ্ছে বা অনেক রিসার্চার গবেষকরা বিভিন্ন ধরনের তথ্য তৈরি করতেছে, বিভিন্ন বিষয় সম্পর্কে লিখতেছে, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে কমায় দিতে পারবো না। কিন্তু আমরা ধরে নিলাম যে লাইব্রেরি সায়েন্সের উপরে এই ডকুমেন্টেশনের উপরে বা এই ডকুমেন্টেশন ইনফরমেশন রিট্রিভাল যে কোর্সটা আছে, এই কোর্সের উপরে ধরে নিলাম যে সারা বিশ্বে 500 জন লোক লিখতেছে এই বিষয়গুলো সম্পর্কে। এখন এই বিষয় সম্পর্কে যদি আমরা যথাযথভাবে ইন্ডেক্স করে থাকি, তাহলে একই বিষয়ের বিষয়গুলো যেটা আহ আমি রচনা করতেছি বা আরেকজন লিখতেছে, সেই বিষয়গুলো যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে রাখি, তাহলে একই বিষয়গুলো একই সঙ্গে রাখার মাধ্যমে আমরা কিছুটা তথ্য বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা ইন্ডেক্স এই তথ্য বিস্ফোরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা 5 নম্বর যদি বলতে চাই, ভাষার প্রতিবন্ধকতা দূর করে। যখনই কোনো একটা বিষয় বা কোনো একটা রিসোর্স বা কোনো একটা বই আমরা ইন্ডেক্স করব, তখন কিন্তু এটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের ভাষায় রচনা করা হয়ে থাকে। তো এই ভাষাগত দুর্বলতা দূর করার জন্য আমাদের এই ইন্ডেক্স বা নির্ঘণ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কিভাবে? যখন কোনো একটা নির্ঘণ্ট তৈরি করা হয়, যদি একই বিষয়ের উপরে কোনো একটা বিষয়ভিত্তিক নির্ঘণ্ট তৈরি করা হয় এবং সেখানে যদি অন্য কোনো ভাষা থাকে, ধরে নিলাম আমরা ইংরেজি ভাষায় একটা নির্ঘণ্ট তৈরি করবো, এখানে যদি বাংলা, আরবি বা অন্য কোনো ভাষায় যদি কোনো একটা ডকুমেন্ট রচনা করা হয়ে থাকে, তাহলে সেই জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা একটা নির্দিষ্ট ভাষায় ইন্ডেক্স তৈরি করার মাধ্যমে। এই জন্য ইন্ডেক্স ভাষাগত সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রেও সহায়তা করে থাকে। এরপরে 6 নম্বর অপশন আছে গবেষণা অনুসন্ধানে সহায়তা করে থাকে। গবেষণা অনুসন্ধানে ইন্ডেক্স আমাদের কিভাবে সহায়তা করে থাকে? সোজা কথা, যে একজন গবেষক বা একজন রিসার্চার যখন তার কোনো তথ্য পেতে চায়, তখন কিন্তু সে ওই রিসোর্স বা ওই ডকুমেন্ট থেকে তথ্যগুলো খুঁজতে গিয়ে বিভিন্ন ধরনের সহায়তা বা প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে হচ্ছে গবেষক বা রিসার্চার যারা আছেন, যারা গবেষণা কাজে জড়িত, তারা কিন্তু এই ইন্ডেক্স এর মাধ্যমে তার বিষয় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক বা লেখক অনুযায়ী বিভিন্ন ধরনের মাধ্যমে সজ্জিত থাকে, সেইভাবে তথ্যগুলো খুঁজে পেয়ে তার গবেষণার কার্যক্রমে কাজে লাগাতে পারেন। এই জন্য আমরা বলতে পারি যে নির্ঘণ্ট মারাত্মকভাবে আমাদের গবেষকদের বা রিসার্চারদেরকে গবেষণা কার্যক্রম বা গবেষণা অনুসন্ধানে সহায়তা করে থাকে। এরপরে আমরা যদি 7 নম্বর বলতে চাই, তাহলে বিষয়ের সাথে যোগসূত্র স্থাপন করা। আমরা বিষয়ের সাথে যোগসূত্র স্থাপন করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি? যেমন আমরা ইউজ ফর এই ধরনের টার্ম ব্যবহার করি। কোনো একটা যদি টার্ম থাকে, ন্যারোয়ার টার্ম, তাহলে এর সাথে বর্ডার টার্ম কানেক্ট করি, বা বর্ডার টার্মের সাথে বা একটা টার্ম আছে সেটার সাথে সি অলসো এই ধরনের দিয়ে আমরা সংযুক্ত করি, যেভাবে সেটার সাথে বিষয়ের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করে থাকে, যেটা আমি এরপরে আলোচনা করব। নির্ঘণ্ট ইন্ডেক্স করার ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এর বিস্তারিত আলোচনা ধারণা লাভ করতে পারবো। তো এইভাবেই কিন্তু বিষয়ের সাথে যোগসূত্র স্থাপন করে। এছাড়াও আমরা যদি শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক বিষয় ভিত্তিক তৈরি করে থাকি, তাহলে সেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ের উপর ইন্ডেক্স তৈরি করা থাকে। এছাড়াও আমরা আরো অন্যভাবে সেটা নির্ঘণ্ট তৈরি করতে পারি। সেটা হচ্ছে যে কিভাবে, যে যখন কোনো ক্লাসিফাইড ইন্ডেক্স করা হয়, অর্থাৎ ক্লাসিফাইড ইন্ডেক্স মানে আমরা ক্লাস নাম্বার অনুযায়ী, আর ক্লাস নাম্বার মানে হচ্ছে বিষয় ভিত্তিক সজ্জিত থাকে। যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, ক্লাসিফাইড ইন্ডেক্স এক ধরনের টাইপ, যেটা হচ্ছে আমাদের সরাসরি একটা বিষয় ভিত্তিক ইন্ডেক্স করার ক্ষেত্রে আমাদের সহায়তা করে থাকে। এইভাবেই কিন্তু আমাদের এই ইন্ডেক্স বিষয়ের সাথে যোগসূত্র স্থাপনে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে 8 নম্বরে হচ্ছে ডকুমেন্টেশন প্রক্রিয়া সহায়তা করে থাকে। ডকুমেন্টেশন প্রক্রিয়া, আমি শুরুতেই যে ডকুমেন্টেশন কি জিনিস, ডকুমেন্টেশনের টাইপস, ডকুমেন্টেশন সংজ্ঞা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আপনারা জানেন যে ডকুমেন্টেশন কি জিনিস। ডকুমেন্টেশন হচ্ছে কোনো তথ্যের উৎপত্তি থেকে শুরু করে সেটার সংরক্ষণ এবং সেটাকে প্রিজার্ভেশন এবং সেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা, এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে ডকুমেন্টেশন। আর এই
তথ্য পুনরুদ্ধার বা সংরক্ষণ করার ক্ষেত্রে ইন্ডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি যথাযথভাবে ইন্ডেক্সিং না করি তাহলে আমরা যথাযথভাবে ইনফরমেশন রিট্রাইভ বা পুনরুদ্ধার করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি নির্ঘণ্ট ডকুমেন্টেশন প্রক্রিয়ার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এখন আসবো লাস্ট ওয়ান, সেটা যেটা ডকুমেন্টেশনের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রকাশনার বিষয়বস্তুর মূল ভাবকে সংক্ষেপে উপস্থাপন করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। এখন প্রকাশনার বিষয়বস্তু একটা বই বা একটা ডকুমেন্ট, ধরেন একটা এই যে বইটা আছে, এই বইয়ের মধ্যে কি কি বিষয় আলোচনা করা আছে সেগুলো বিষয়ভিত্তিক বর্ণের ক্রমানুসারে ইন্ডেক্স করা থাকে। তাহলে বর্ণের ক্রমানুসারে যদি আমরা ইন্ডেক্স করে থাকি, তাহলে ইন্ডেক্স করার ক্ষেত্রে এই ডকুমেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করতে সহায়তা করে থাকে। তাহলে আমরা এই থেকেই একটা পরিপূর্ণ বা ক্লিয়ার ধারণা পাই যে একটা ডকুমেন্ট যখন প্রকাশিত হয়, প্রকাশিত হওয়ার পর সেই ডকুমেন্টটা একটা ডকুমেন্টের গুরুত্বপূর্ণ কিওয়ার্ড বা টার্ম গুলো ধরে ধরে আমরা বর্ণের ক্রমানুসারে অ্যালফাবেটিক্যালি সজ্জিত করি। আর এই অ্যালফাবেটিক্যালি সজ্জিত করার কারণে এখানে যে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো আমরা ইজিলি বলতে পারি। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের ইন্ডেক্স বা নির্ঘণ্ট আমাদের সাবজেক্ট হেডিং, বিষয় শিরোনাম নির্ধারণ করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। কেন সহায়তা করে থাকে? কারণ ওই ডকুমেন্টে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রকাশিত হয়েছে, ওই দলিলটি বা ওই বইটি, ওই রিসোর্সটি, সেটা আমাদের স্পষ্ট বোঝাতে সহায়তা করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে প্রকাশনার বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার ক্ষেত্রেও আমাদের এই ইন্ডেক্স বা নির্ঘণ্ট সহায়তা করে থাকে। আশা করি এই যে 9টা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আপনারা লিখে প্রত্যেকটার ব্যাখ্যা করবেন। তা আমরা এখন এরপরে আসি একটা বিষয় নির্ঘণ্ট নির্ধারণের নীতিমালা সমূহ। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইন্ডেক্স বা নির্ঘণ্ট তৈরি করব, তখন ইন্ডেক্স তৈরি করার ক্ষেত্রে কোন কোন নীতিমালাগুলো অবলম্বন করব, যে সাবজেক্ট ইন্ডেক্স নির্ধারণ করার ক্ষেত্রে কি কি প্রিন্সিপাল বা নীতিমালাগুলো থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। এটা কিন্তু পরীক্ষায় ফুল প্রশ্ন হিসেবে অনেক সময় আসে, একটা পুরো প্রশ্ন হিসেবে, যেটাতে 16 মার্কস থাকবে। 2017 সালে যেহেতু এসেছিল, এই জন্য আপনাদের জন্য এই বছর এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন আলোচনায় আসবো যে এটা কিভাবে বিষয় নির্ঘণ্ট নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। আচ্ছা, এখন আমরা এটা আলোচনা করি। অর্থাৎ যখন কোনো একটা দলিল পুস্তক বা কোনো একটা ডকুমেন্ট প্রকাশিত হয়, সেই দলিল পুস্তক বা ডকুমেন্টের মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে প্রকাশ করা হয়ে থাকে, আলোচনা করা থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই কিওয়ার্ড গুলো ধরে আমরা কিন্তু ইন্ডেক্স করে থাকি। সেই ইন্ডেক্স গুলো বর্ণের ক্রমানুসারে অ্যালফাবেটিক্যালি আমরা সজ্জিত করি, এবং এই যে গুরুত্বপূর্ণ টার্মস গুলো আমরা সজ্জিত করি, সেই টার্মস গুলো কোন জায়গায় আছে সেই অবস্থান নির্দেশ করার ক্ষেত্রে সহায়তা করে থাকে ইন্ডেক্স। আর এই ইন্ডেক্স করার ক্ষেত্রে আমরা কোন কোন নীতিমালা প্রিন্সিপাল গুলো অবলম্বন করবো সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে শুরুতে আমরা এখানে দিয়েছি 1 নাম্বার যে পয়েন্ট আছে, যে গুরুত্বপূর্ণ টার্মস সমূহে নির্ঘণ্ট করা। এখন যদি কোনো একটা বই বা ডকুমেন্ট বা রিসোর্স, ধরেন একটা বই, এই বইটা প্রকাশ করা হলো, এখন এই বইটাতে গুরুত্বপূর্ণ কি কি টার্ম আছে, যেমন বইটার নাম হচ্ছে ডকুমেন্টেশন, তথ্য পুনরুদ্ধার, ইন্ডেক্সিং ব্যবস্থা, একটা বইয়ের নাম। তাহলে এই বইয়ে 10টা অনুচ্ছেদ আছে, 10টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড টার্ম গুলো আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেগুলো অ্যালফাবেটিক্যালি সাজাবো। সাজানোর পরে সেটা কোনটা কোন পৃষ্ঠায় কত পাতায় আলোচনা করা আছে সেই পৃষ্ঠা নাম্বার আমরা উল্লেখ করব। তাহলে এখানে প্রথম 1 নাম্বার যে নীতিমালা, এটা সভাপতি সোজা কথা এটা বলছে যে গুরুত্বপূর্ণ টার্মে নির্ঘণ্ট করা। তাহলে আমরা যদি কোনো একটা ডকুমেন্টের ইন্ডেক্স করতে চাই বা নির্ঘণ্টীকরণ করতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ টার্মস গুলোই করব। সেই নীতিমালার মধ্যে 1 নাম্বার টার্মসটা এখানে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ টার্মসের নির্ঘণ্টীকরণ। অর্থাৎ কোনো পুস্তক, দলিল বা সাময়িকীতে যে গুরুত্বপূর্ণ শব্দ বা টার্ম গুলো ব্যবহার করা হবে সেগুলোরই আমরা নির্ঘণ্ট করব। যেমন এখানে দেয়া আছে, এই ধরে নিলাম এক্সাম্পল শুরু, যে একটা বইয়ের ডকুমেন্ট সম্পর্কে আছে 35 পৃষ্ঠায়, ডকুমেন্টারি সম্পর্কে আছে 75 পৃষ্ঠায় এবং 93 পৃষ্ঠায়, এবং ডকুমেন্টেশন সম্পর্কে আলোচনা করা আছে 33 থেকে 34 পৃষ্ঠায়। এই বিষয়গুলো আমরা এই ডকুমেন্ট গুরুত্বপূর্ণ টার্ম সমূহে নির্ঘণ্ট করা, এটা 1 নাম্বার প্রিন্সিপাল এখানে দেওয়া আছে। 2 নাম্বার হচ্ছে বর্ণের ক্রমানুসারে অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা স্বাভাবিক কথাই যে আমরা যদি নির্ঘণ্ট করতে চাই, তাহলে আমরা স্বভাবতই ইন্ডেক্স বা নির্ঘণ্ট সজ্জিত থাকে কিভাবে, বর্ণের ক্রমানুসারে সাজানো থাকে, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি। তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ টার্ম বা শব্দগুলো একটা পুস্তক বা দলিল থেকে আমরা নিলাম, সেই জিনিসগুলো আমরা বর্ণের ক্রমানুসারে সজ্জিত করব, অর্থাৎ এবং সেই বর্ণানুক্রমিক ভাবে সাজানোর পরে সেটা কোন পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নাম্বার গুলো আমরা এখানে ইন্ডিকেট করব। তাহলে স্বভাবতই 1 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ টার্মস গুলো সিলেক্ট করলাম, এরপর আমরা কি করব, বর্ণের ক্রমানুসারে অর্থাৎ অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করব, এবং অ্যারেঞ্জ করার পর এই কোন বিষয়গুলো কত নম্বর পৃষ্ঠায় কোথায় অবস্থান করতেছে সেই পৃষ্ঠা নাম্বারগুলো ডান দিকে আমরা চিহ্নিত করব। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্ণানুক্রমিক বিন্যাস। যেমন এখানে সোশ্যাল ডেমোক্রেসি 21 নম্বর পৃষ্ঠায় আছে, সোশ্যাল এডুকেশন, সোশ্যাল এথিক্স, সোশ্যাল হিস্ট্রি,
এই যে কত নাম্বার কিভাবে আছে পৃষ্ঠা নাম্বার। এবং মনে রাখতে হবে কোন একটা ইন্ডেক্স নির্গণ্ড করার সময় কোন একটা বিষয় অনেকগুলো পৃষ্ঠায় থাকতে পারে, সেগুলো আমরা কমা কমা দিয়ে ব্যবহার করব। আবার দেখা গেল কোন একটা বিষয় একটানা একসঙ্গে কাছাকাছি অনেকগুলো বিষয় থাকতে পারে, যেমন সোশ্যাল হিস্ট্রি উদাহরণস্বরূপ আমরা দিয়েছি যে 101 থেকে 109 পর্যন্ত তিনটে পৃষ্ঠায় এখানে আলোচনা করা আছে। আবার এখানে সোশ্যাল এডুকেশন 5 নাম্বার পৃষ্ঠায়, 7 নাম্বার পৃষ্ঠায় এবং 88 নাম্বার পৃষ্ঠায় এখানে উল্লেখ করা আছে। তাহলে আমরা 2 নাম্বার বলতেছি যে বর্ণানুক্রমিকভাবে বিন্যাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে একই বানানের ক্ষেত্রে যদি কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা রিসোর্স বা কোনো একটা দলিল বা বইয়ের মধ্যে যদি একই ধরনের বানানের অনেকগুলো ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু যে কোনো একটা বানানের প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমাদেরকে ইন্ডেক্স করতে হবে। হয় ব্রিটিশ নিয়ম ফলো করতে হবে, না হয় আমেরিকান নিয়ম ফলো করে আমাদের এই ইন্ডেক্স বা নির্ঘণ্ট তৈরি করতে হবে। তো আমরা এই ব্রিটিশ বা আমেরিকান বানান নিয়মের ক্ষেত্রে এখানে দেখেন যে এখানে কালার এবং কালার আমরা জানি COLOR দিয়েও কালার লেখা যায়, COLOUR দিয়ে কালার লেখা যায়, সেন্টার CENTER আবার CENTRE, এইভাবে প্রোগ্রাম বানান PROGRAM আবার GRAMME দিয়েও আমরা দেখতে পারি। তাহলে এই ধরনের বানানগুলোর ক্ষেত্রে যে কোনো একটা হয় ব্রিটিশ বানানের নিয়ম আমরা ফলো করব অথবা আমেরিকান বানানের নিয়ম ফলো করবো। যদি যে কোনো একটা ধরনের বানান ফলো না করি তাহলে এখানে দুই ধরনের সমস্যা হতে পারে। সেটা কি ধরনের হতে পারে? যে একই বিষয় দুইবার উল্লেখ থাকতে পারে, কারণ আমরা এই জিনিসটা প্রোগ্রাম এবং প্রোগ্রাম সাজানোর ক্ষেত্রে দুইটা কিন্তু দুই জায়গায় অবস্থান করবে। আবার এই কালার এবং এই কালার যদি আমরা ইন্ডেক্স করতে যাই, দুইটা শব্দই রাখলে দুই জায়গায় থাকবে, তাহলে একই বিষয় যদি দুই জায়গায় থাকে তাহলে ডুপ্লিকেশন হলো, কিন্তু ইন্ডেক্সের নিয়মে হচ্ছে ডুপ্লিকেশন রোধ করতে সহায়তা করে থাকবে। তাহলে আমরা এই বানানের ক্ষেত্রে যে কোনো এক ধরনের বানান ফলো করব। আচ্ছা, 4র্থ নম্বরে হচ্ছে জনপ্রিয় শিরোনাম। আমরা যখন কোনো বিষয়ে ইন্ডেক্স বা নির্ঘণ্ট করব, তাহলে ওই গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড বা টার্মগুলো আছে সেগুলো আমরা গুরুত্বপূর্ণ টার্মগুলো নিয়ে আমরা করব। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি যে যেটা জনপ্রিয় না, সবাই চেনে না বা বোঝে না যে শব্দগুলো, বা ওই শব্দ দিয়ে করতে পারে, এই ধরনের শব্দ নেওয়া যাবে না। যেগুলো দিয়ে একদম সহজ সরল নেওয়া যায় সেগুলোতে নিতে হবে। যেমন এখানে আমি উদাহরণ সেট করেছি বিউটিফুল, এখানে প্রিটি, লাভলি এবং ফাইন এগুলো সমার্থক শব্দ, কিন্তু এটা দিয়ে আমরা বিউটিফুল বললে এই শব্দগুলো সবগুলো কভার করে। আবার আমরা যদি বলি হিউজ, ভাস্ট, ব্রড, তাহলে কিন্তু এই হিউজ, ভাস্ট, ব্রড এর পরিবর্তে যদি আমরা বিগ ব্যবহার করি তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে। আবার এখানে ডার্ক শব্দটি ব্যবহার করেছি গ্লোমি, ডিম, সানলেস, এইসব শব্দগুলোর ক্ষেত্রে আমরা যদি ডার্ক ব্যবহার করি তাহলে কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আমরা যদি কুইক বলি, র্যাপিড বলি, স্পিডি বলি, তাহলে এই জিনিসগুলোর পরিবর্তে আমরা যদি ফাস্ট বলি তাহলে কিন্তু আমরা আমরা দ্রুত সহজেই এই শব্দটা বুঝতে পারবো, সবার জন্য বুঝতে বোধগম্য হবে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যখন কোনো ধরনের ইন্ডেক্স নির্ঘণ্ট তৈরি করতে যাব তাহলে আমরা এমন ধরনের শব্দ ব্যবহার করব যেগুলো জনপ্রিয় শব্দ, যে জিনিসগুলো বোঝাবে। আমরা যদি বাংলায় বলতে চাই, আমি যদি বলি তুরগ মানে কি, আমার বিশ্বাস এখন যারা 111 জনের মতো সংযুক্ত আছেন, তুরগ মানে 111 জনের মধ্যে 11 জন জানতে পারবেন, 100 জনের হয়তো বা এই মুহূর্তে মনে নেই। বলতে পারবেন কি কেউ তুরগ মানে? যদি জানেন তাহলে আমাকে একটু মেসেঞ্জারে লিখে দেন। তাহলে আমরা জানি যে তুরগ হচ্ছে ঘোড়ার সমর্থক শব্দ, অর্থাৎ ঘোড়ার সমর্থক শব্দ ঘটক, তুরগ, বাজি, তুরগ, তুরঙ্গম, তো এই ধরনের শব্দগুলো এখন অনেকে এই যে মাথা দুলাচ্ছেন যে স্যার এখন মনে পড়ছে, কিন্তু এটা হুট করে মনে পড়ার কথা না। এখন আমি যদি বলি যে রাইড মানে কি বা অরিত্র মানে কি, তার এই শব্দগুলো কিন্তু আপনারা পরিচিত না। অরিত্র মানে কি? এখন আমি যদি বলি বৈঠা, তাহলে বৈঠা আপনারা ইজিলি বলতে পারবেন যে হচ্ছে হাল ধরে। তাহলে এই জিনিসগুলো, তাহলে এই ধরনের শব্দগুলো আমাদের ব্যবহার করা যাবে না। অর্থাৎ যেগুলো জনপ্রিয় শব্দ, সহজেই সবার মুখে মুখে আছে, সেই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হবে। অপরিচিত শব্দ ব্যবহার করা যাবে না, বা এমন একটা শব্দ যেটা দিয়ে অন্য কোনো মিনিং বহন করে সেই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে জনপ্রিয় শিরোনামগুলো ব্যবহার করব। কম পরিচিত শব্দ বা ওই শব্দ দিয়ে আরো অন্য কোনো মিনিং বহন করতে পারে সেই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট গেল। এরপরে হচ্ছে 5 নাম্বার সুনির্দিষ্ট শিরোনাম, স্পেসিফিক হেডিং আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে যাব, তো ইন্ডেক্স এন্ট্রি করতে গিয়ে আমরা যদি কোনো ধরনের শব্দ ব্যবহার করি, সেটা দিয়ে যদি আমরা নাও বুঝতে পারি তাহলে আমাদেরকে ফর দিয়ে বুঝাইতে হবে। যে ধরেন ফুটবল, এখন ফুটবল বলতে কি, আসলে ফুটবলের ব্যবসা, বিজনেস, না ফুটবল বলতে আমি একটা খেলার কথা বলতেছি? ক্রিকেট বললাম, ক্রিকেট বলতে আসলে কি আমি খেলার কথা বলতেছি, নাকি ক্রিকেট সংক্রান্ত কোনো ধরনের একটা বই বা প্রকাশনা বা এই ধরনের অন্য কোনো কিছু, সেই ধরনের বিষয়? বা ট্রি দিয়ে আমি কি বোঝাচ্ছি, গাছ বোঝাচ্ছি নাকি বোটানিক্যাল কোনো কিছু বোঝাচ্ছি? এই ধরনের যদি কোনো ধরনের শিরোনাম নির্ধারণ করার দরকার হয় তাহলে ফর দিয়ে বোঝাতে হবে যে ফুটবল ফর গেমস,
গল্ফ ফর গেমস। তাহলে আমরা এই ধরনের টার্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট শিরোনাম ব্যবহার করব। এরপরে আমরা আসি 6 নম্বরে, শব্দ সমষ্টির শিরোনাম। যদি কোনো ক্ষেত্রে আমাদের শব্দ সমষ্টি কিছু কিছু ফ্রেজ বা শব্দ সমষ্টি আছে যেগুলো আমাদের মাঝে মাঝে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ সম্পূর্ণ অর্থ বহন করে না এরকম যদি নির্দিষ্ট কোনো একটা শব্দ ব্যবহার করা হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে ফ্রেজ ব্যবহার করে সম্পূর্ণ অর্থ বহন করার জন্য আমাদের পুরো ফ্রেজটা ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি এগ্রিকালচার, তাহলে এগ্রিকালচার বলতে আসলে কি বোঝায়? এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি বোঝাচ্ছে, এগ্রিকালচারাল ফুড বোঝাচ্ছে, নাকি এগ্রিকালচারাল প্রফেশন বোঝাচ্ছে? এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা ইন্ডেক্স তৈরি করব। তখন আমরা একদম পুরো জিনিসটা দেবো যে এগ্রিকালচার অ্যাজ এ ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচার অ্যাজ এ প্রফেশন, লাইব্রেরিয়ানশিপ অ্যাজ এ প্রফেশন, এই ধরনের ইয়েগুলো আমাদের ক্ষেত্রে আমরা শব্দ সমষ্টি ব্যবহার করে ইন্ডেক্স তৈরি করব। যদি একটা শব্দ দিয়ে সেটা পরিপূর্ণ অর্থ বহন না করে তাহলে আমরা পুরোটা দিয়ে আমরা এটার শব্দ সমষ্টিগুলো ব্যবহার করে আমরা এই জিনিসটা বুঝাবো। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে ইন্ডেক্স এন্ট্রি বিন্যাসের যে 7 নম্বর নিয়মটা হচ্ছে শিরোনাম পরিবর্তন। অর্থাৎ আমাদের দেখা গেল যে এমন কিছু গুরুত্বপূর্ণ টার্ম বা কিওয়ার্ড আমরা বই বা দলিল বা ওই ডকুমেন্ট থেকে আমরা নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে ওখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেই শব্দের চেয়ে প্রথম শব্দটার চেয়ে পরের শব্দটা বেশি গুরুত্ব বহন করে। এক্ষেত্রে আমরা যদি শিরোনামটা পরিবর্তন করে অর্থাৎ উল্টে দিয়ে যদি আমরা ইন্ডেক্স করি তাহলে আমাদের এক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেটা কি ধরনের? ইন্ডেক্সটা পরিবর্তন শব্দটা উল্টে দিয়ে আমরা যদি ইয়ে করি তাহলে সেটা কি? যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি কোঅপারেটিভ এগ্রিকালচার। তাহলে এখানে এগ্রিকালচার শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ কোঅপারেটিভ এর চেয়ে। আবার এখানে হায়ার এডুকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু এডুকেশন শব্দটা গুরুত্বপূর্ণ। আমি যেমন বলি স্পেশাল লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরি, এরকম যদি কোনো কিওয়ার্ড থাকে আলোচনা করার তাহলে পাবলিক লাইব্রেরি না দিয়ে লাইব্রেরি কমা যদি পাবলিক দেই বা স্পেশাল লাইব্রেরির ক্ষেত্রে আমরা যদি লাইব্রেরি কমা স্পেশাল দেই বা একাডেমিক লাইব্রেরি, তাহলে একাডেমিক লাইব্রেরি বলতে কি এখানে একাডেমিক কথাটা হাইলাইট করা হচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইব্রেরি সংক্রান্ত বিষয়, লাইব্রেরির একটা টাইপস বোঝাচ্ছে একাডেমিক লাইব্রেরির ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা আমরা শিরোনামটা উল্টিয়ে ব্যবহার করব। যদি সেটা দুইটা শব্দ হয় তাহলে আমরা পরের শব্দটা আগে দিয়ে এরপর কমা দিয়ে তারপরে শব্দটি ব্যবহার করব। বাট যদি তিনটে শব্দ হয় বা তিনের অধিক হয় তাহলে আমরা প্রথম শব্দের পরে কমা দেব, এরপরে আমরা ক্লোন দিয়ে বাকি শব্দটি ব্যবহার করব। সেটা কি ধরনের? যেমন এখানে দেখেন কোঅপারেটিভ এগ্রিকালচার, তাহলে আমরা এগ্রিকালচার কমা কোঅপারেটিভ দিয়ে আমরা এটা ইন্ডেক্স এন্ট্রি করব। আবার এখানে হায়ার এডুকেশন ইঞ্জিনিয়ারিং, আমরা এখানে এডুকেশন কমা হায়ার দিলাম, তারপরে ক্লোন চিহ্ন দিয়ে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করলাম। তাহলে আপনারা মনে রাখবেন যদি দুইটা শব্দ হয় তাহলে কমা দিয়ে ব্যবহার করা হবে, আর যদি তিনটা হয় তাহলে প্রথম শব্দের পরে কমা দিয়ে পরের শব্দটি, এরপরে ক্লোন দিয়ে তারপরে তৃতীয় নম্বর শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্ডেক্স এন্ট্রি করার ক্ষেত্রে অনেক সময় শিরোনাম পরিবর্তন করেও আমরা এটা করতে পারি। আমরা এখন আসবো 8 নম্বর যেটা আছে যে সমার্থক শব্দের ক্ষেত্রে। এখন ধরেন একটা ডকুমেন্ট বা একটা বই বা রিসোর্সের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলোর মধ্যে দেখা গেল যে কোনো একটা টপিকসে ক্লথ নিয়ে আলোচনা করা আছে, কোনো একটাতে কস্টিউম নিয়ে আলোচনা করা আছে, কোনো একটাতে ড্রেস নিয়ে আলোচনা করা আছে, কোনোটাতে ফেব্রিক্স নিয়ে আলোচনা করা আছে। এগুলো কিন্তু সবই সমার্থকবোধক শব্দ। তাহলে আমি যদি ক্লথ, কস্টিউম, ড্রেস, ফেব্রিক্স এই ধরনের সমার্থক শব্দের ক্ষেত্রে আমরা যেটা শব্দ দিয়ে সব থেকে বেশি ওয়াইডলি ওই জিনিসটা বোঝানো হবে সেই জিনিসটাকে আমরা এই ইয়েতে আলোচনা করব, আমরা ইন্ডেক্স এন্ট্রিতে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা বলতে পারি যে এখানে ফেব্রিক্স, কস্টিউম, ক্লোথ এই ধরনের শব্দ যদি আলোচনা করা হয়ে থাকে তাহলে আমরা সেগুলো ব্যবহার না করে আমরা এটা ড্রেস দিয়ে এন্ট্রি করে ইন্ডেক্স এন্ট্রি তৈরি করব। অর্থাৎ কারণ ড্রেস দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আমরা ফেব্রিক্স বলতে একটা পার্ট বোঝাই বা ক্লোথ বলতে একটা বোঝাই, যদিও এটা সমার্থক শব্দ। কস্টিউম বলতে এক ধরনের ইয়েকে বোঝায়, কিন্তু ড্রেস দিয়ে এই তিনটে জিনিসকে কিন্তু কভার করে। এই জন্য আমরা এই ধরনের শব্দ সমূহ, সমার্থকবোধক শব্দ সমূহের ক্ষেত্রে আমরা এই ড্রেস দিয়ে বা ওই ধরনের যেটা পরিচিত খুব বেশি সেই শব্দগুলো দিয়ে আমরা এটার ইন্ডেক্স এন্ট্রি করব। এরপর হচ্ছে বিপরীতার্থক শব্দ। যদি কোনো ডকুমেন্ট বা বই বা কোনো রিসোর্সে যদি এরকম সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ যদি একসঙ্গে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা দুইটা শব্দই ব্যবহার করব। যেমন আমরা যদি বলি থাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রু অ্যান্ড ফলস, গুড অ্যান্ড ব্যাড, এই যে এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এই যে উদাহরণগুলো আছে এইসব ক্ষেত্রে আমরা যেটা যেখানে প্রযোজ্য সেখানে আমরা সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ দুই ধরনের শব্দই ব্যবহার করতে পারবো এবং সেই দুই ধরনের শব্দ দিয়েই আমরা ইন্ডেক্স এন্ট্রি বিন্যাস করব। এর মাঝে একটা আমরা অ্যান্ড যুক্ত করে সেটার ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন।
এরপরে আমরা 10 নম্বরে আসবো ভিন্ন ভিন্ন অর্থ বহনকারী শব্দ। আমরা দেখলাম এর আগে 8 নম্বরে যে ভিন্ন ভিন্ন শব্দ বাট একই অর্থ বহন করে, তখন আমরা যে কোনো একটা ব্যবহার করবো, যেমন ড্রেস, ক্লোথ, কস্টিউম, এসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ড্রেস। আবার দেখা গেল একই ধরনের শব্দ, একই বানান বাট ভিন্ন অর্থ বহন করে, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের তখন কোন অর্থ বহন করে সেটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উল্লেখ করতে হবে। যেমন ব্রিজ, ব্রিজ মানে আমরা ছোট কালভার্টকে বুঝি, আবার ব্রিজ মানে গেমসও বুঝি, কার্ড প্লেইং, কার্ড দিয়ে যে গেমস খেলা হয়, তাহলে আমরা সেটা বুঝি। তাহলে এক্ষেত্রে যদি ব্রিজ যদি ওই গেমস সংক্রান্ত হয় তাহলে গেমস ব্র্যাকেটে গেমস লিখতে হবে, আবার ব্রিজ যদি কালভার্ট হয় তাহলে কালভার্ট লিখতে হবে। কারণ যদি একই শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ওই যে অর্থ বহন করে সেটা লিখে আমরা ইন্ডেক্স এন্ট্রি করব। আবার রেস মানে এক ধরনের স্পোর্টস, খেলা বুঝায়, আবার রেস মানে ছোট যুদ্ধ বুঝায়, ব্যাটেল বুঝায়। তাহলে এক্ষেত্রে আমরা যদি স্পোর্টস বোঝায় তাহলে স্পোর্টস ব্র্যাকেট দিয়ে লিখবো, আবার যদি রেস বলতে ব্যাটেল বোঝায় তাহলে ব্যাটেল। তাহলে এই ধরনের অর্থ বহনকারী শব্দগুলো ইন্ডেক্স করার ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে অর্থ বহন করে সেই অর্থটা আমরা ওখানে উল্লেখ করব। আচ্ছা, এরপরে আমরা আসবো 11 নম্বর হচ্ছে ব্যক্তির পূর্ণ নামের ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তির ইন্ডেক্স এন্ট্রিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়, ওই ব্যক্তি সংক্রান্ত কোনো বিষয় যদি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেই ব্যক্তির নাম যদি আমরা লিখি তাহলে যতদূর সম্ভব ওই ব্যক্তির পূর্ণ নাম উল্লেখ করে এটা দিয়েই ইন্ডেক্স এন্ট্রি করতে হবে। যেমন আমি যদি কোনো একটা বিষয় রচনা করি, এখন আমার ওখানে উল্লেখ করা আছে শুধু আনিস, ANIS, তাহলে এখানে না দিয়ে যতদূর সম্ভব পুরো নামটা দিতে হবে, আনিসুর রহমান দিয়ে ইন্ডেক্স এন্ট্রি করতে হবে। যেমন আমি এখানে উদাহরণ সেট করেছি কেলভিন মোর, উনি ইনফরমেশন রিট্রিভাল শব্দটি প্রথম 1950 সালে ব্যবহার করেছে। তাহলে আমরা কেলভিন মোর নামেই শুনতাম, কেলভিন মোর নামে পরীক্ষার খাতায় লিখেছি, সবকিছু লিখেছি, এবং কেলভিন মোর নামে বইয়ের মধ্যে পেয়েছি, অনেক সময় কোনো বই পেয়েছি C.Moores, অর্থাৎ কেলভিনেরও সংক্ষিপ্ত রূপ আকারে দেয়া ছিল। কিন্তু আমরা যখন ইন্ডেক্স এন্ট্রি করতে যাব তখন আমরা পুরো নামটা লিখতে হবে, কেলভিন নর্থআপ মোর্স, এইভাবে লিখতে হবে। চার্লস ডারউইন নামে আমরা চিনি, কিন্তু চার্লস ডারউইনের নাম যদি আমরা এন্ট্রি করতে যাই তাহলে চার্লস রবার্ট ডারউইন, অর্থাৎ পুরো নাম ধরে আমাদের এন্ট্রি বিন্যাস করতে হবে। আবার যেমন আছে মেলভিল ডিবি, মেলভিল ডিবি আমরা সবাই জানি মেলভিল ডিবি নামে, কিন্তু ওনার পুরো নামও আমরা অনেকেই জানি, মেলভিল লুইস কুসো ডিবি নামে। এখন মেলভিল ডিবি যদি কোনো একটা ইন্ডেক্স এন্ট্রি বিন্যাস করতে চাই তাহলে মেলভিল লুইস কুসো ডিবি নামে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তাহলে ব্যক্তির নাম এন্ট্রি করার সময় যতদূর সম্ভব আমাদের পুরো নাম দিয়ে এন্ট্রি বিন্যাস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি 12 নম্বরে এব্রিভিয়েটেড টার্মের ক্ষেত্রে। যদি কোনো এব্রিভিয়েটেড টার্ম থাকে, এই ধরনের কোনো যদি শব্দ সংক্ষেপ বইয়ের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে উল্লেখ করা থাকে, যদি সেটা সব ধরনের ব্যক্তিদের জন্য যদি পপুলার হয়ে থাকে, জনপ্রিয় হয়ে থাকে, সব ধরনের বিষয়ের লোকদের জন্য যদি সেটা জানা হয়ে থাকে, তাহলে সেটা পূর্ণরূপ দেওয়ার দরকার নেই। বাট যদি সেটা কোনো টেকনিক্যাল টার্ম হয়ে থাকে, সবার জন্য বোধগম্য না হয়ে থাকে, তাহলে সেটা আমাদের পূর্ণরূপ লিখে সেটা ইন্ডেক্স এন্ট্রি করতে হবে। যেমন আমি এখানে দিয়েছি উদাহরণস্বরূপ ডিডিসি, এলসি, ইউডিসি। এখন ডিডিসির সম্পর্কে করতে গিয়ে মজার বিষয় হচ্ছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই তখন কিন্তু আমরা দেখি সেমিনার লাইব্রেরিতে বড় বড় বইগুলো ডিডিসি না। তখন অবাক হয়ে যেতাম, আচ্ছা এত বড় বড় বই পড়তে হবে, এগুলো কি নাকি, একটু ভয় পেতাম। ভাবছিলাম যে এই বড় বড় বইগুলো মুখস্থ করে তারপরে মানে লিখতে হবে, বিষয়টা পরে বুঝতে পারছি না। তো এই পরিপ্রেক্ষিতে বলতে পারি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে অত বড় বড় বই দেখতাম, তখন প্র্যাকটিক্যাল ছিল না, বইগুলো ধরতে দিত না। সিনিয়র বড় ভাইরা যারা ফোর্থ ইয়ারে পড়তো, মাস্টার্সে পড়তো, ওনারা দেখতাম বিজ্ঞের মতো করে বের করে পড়তো, একটু দেখে দেখে অবাক হতাম প্রথম যখন ক্লাস করতাম। তো ক্লাসের শুরুতেই প্রথম দিকে যখন ক্লাস শুরু করেছি এর মধ্যে হঠাৎ করে আক্কেল দাঁতের ব্যথা শুরু হয়ে গেছে। তো পাশেই ঢাকা ইউনিভার্সিটির পাশেই হচ্ছে ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেলে গেলাম। এর পরিবেশ ছোট্ট 30 সেকেন্ড 1 মিনিট একটু গল্প করি। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে 6 টাকা দিয়ে আউটডোরে টিকিট করার পরে গেলাম হচ্ছে ডেন্টাল অনুষদে। গিয়ে দেখি চেয়ার টেবিল যা আছে সবগুলোতে লেখা ডিডিসি। প্রত্যেকটা ক্ষেত্রে চেয়ারে লেখা ডিডিসি অমুক, মানে চেয়ারের নাম্বার, টেবিলে লেখা, ওই সেলফে লেখা, প্রত্যেকটা ওই ওডির যে টেবিল গুলো আছে প্রত্যেকটাতে লেখা ডিডিসি। এখন ভাবতেছি লাইব্রেরি সায়েন্সে দেখে আসলাম ডিডিসি, আবার এখানে দেখতেছি ডিডিসি। এখানে এই ডিডিসি মানে ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, আর ওখানে ওই ডিডিসি মানে ছিল হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। তাহলে এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই পূর্ণরূপ না লিখে দিলে, এখন ডিডিসি নামে যদি ইন্ডেক্স করি তাহলে কেউ ডিওডেসিমাল ক্লাসিফিকেশন বুঝতে পারে, কেউ ঢাকা ডেন্টাল কলেজ বুঝতে পারে, আবার অন্য ডিসিপ্লিনে যদি কেউ থাকে তাহলে সে ডিডিসি মানে আরো অন্য কোনো কিছু ধরে নিতে পারে। ঠিক আছে?
অতএব আমাদের এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা পূর্ণরূপ ব্যবহার করে ইন্ডেক্স করতে হবে। বাট যদি আমরা বলি ইউএন, আমরা সবাই জানি ইউনাইটেড নেশন, আমরা যদি বলি হু বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ধরনের শব্দগুলো আমরা সবাই জানি। তাহলে এই ধরনের পরিচিত রিনাউন্ড যে শব্দ সংক্ষেপগুলো আছে, অ্যাব্রিভিয়েটেড টার্মগুলো আছে, সেগুলো আমরা পূর্ণরূপ উল্লেখ না করলে চলবে। কিন্তু এই ধরনের যে শব্দগুলো আছে, যেমন ডিডিসি, ইউডিসি, এলসি বা আরো অন্য কোনো ধরনের যে শব্দ সংক্ষেপ আছে যেগুলো সবাই বুঝতে পারে না, যেমন সায়েন্টিফিক্যাল অনেক ধরনের শব্দ সংক্ষেপ আছে যেগুলো সবার জন্য বোধগম্য নাও হতে পারে। তাহলে এইসব ক্ষেত্রে আমরা পূর্ণরূপ ব্যবহার করে আমরা এটা ইন্ডেক্স এন্ট্রি করব। আচ্ছা, এরপরে হচ্ছে 13 নম্বরে আমরা আসি যে ইতালিক এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার। আমরা কখন ইতালিক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করব? যদি কোনো একটা আইটেম থেকে অর্থাৎ কোনো একটা বিষয় থেকে অন্য একটা বিষয় দেখার প্রয়োজন হয়, এইরকম যদি কোনো কিছু নির্দেশ করে বা এরকম করার কোনো যদি প্রয়োজন হয় ইন্ডেক্স এন্ট্রিতে, তাহলে আমরা সি এবং সি অলসো দিয়ে আমরা এই জিনিসটা নির্দেশ করব। তখন আমরা ইতালিক বা ক্যাপিটাল লেটার ব্যবহার করে আমরা এটা ব্যবহার করব। যেমন আমরা যদি বলি হেলথ সার্ভিস, আমরা এখানে সি অলসো দিয়ে বলতে পারি যে হেলথ কেয়ার। হেলথ সার্ভিস বলতে অনেক সময় এটা বোধগম্য না হতে পারে, বাট হেলথ কেয়ার বলতে আমরা অনেকেই বুঝি যে হসপিটালের এক ধরনের সেবা। আবার যদি হেলথ ভিজিটর বলতে অনেক সময় এটা কনফিউজিং থাকে, তাহলে আমরা যদি বলি নার্সিং, তাহলে আমরা এটা ইজিলি সুন্দরভাবে এটা বুঝতে পারবো। তাহলে এইসব ক্ষেত্রে আমরা সি এবং সি অলসো দিয়ে আমরা এই জিনিসগুলো ব্যবহার করবো। যেমন লাইফ কেয়ার কমিউনিটিস, আমরা এর পরিবর্তে যদি সি অলসো দিয়ে বলি হেলথ কেয়ার ফেসিলিটিস, তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো। আচ্ছা, আমরা এরপরে আসি 14 নম্বরে, বিশেষণমূলক শিরোনামের ক্ষেত্রে। যদি বিশেষণমূলক শিরোনাম যদি ব্যবহার করা হয় থাকে, তাহলে এটার ইন্ডেক্স এন্ট্রি নির্ধারণ করার ক্ষেত্রে কি কি আমরা কার্যক্রম পালন করব। তাহলে এই বিশেষণমূলক শিরোনামের ক্ষেত্রে আমরা কোনো সময় যদি এই ধরনের বিষয় আসে যে শুধুমাত্র বিশেষণ দিয়ে এটা কভার করা সম্ভব হচ্ছে না, তাহলে নাউন ব্যবহার করব, বা শুধু নাউন দিয়ে যদি এটা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা সেটার বিশেষণ ব্যবহার করে আমরা এটার ইন্ডেক্স এন্ট্রি তৈরি করব। যেমন আমরা এখানে বলেছি এডুকেশনাল, সোসিওলজি, কার্ডিয়াক, অ্যাসিড, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বিশেষণ এবং নাউন দুইটা দিয়ে আমরা ইন্ডেক্স এন্ট্রি তৈরি করব। এরপরে হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার, বড় হাতের অক্ষর যেটা। ক্যাপিটাল লেটারের ব্যবহার আমরা করব যদি সেটা প্রপার নেম হয়, তাহলে আমরা প্রপার নেমের ক্ষেত্রে ইন্ডেক্স করার ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করব। যেমন আমরা যদি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজী মোহাম্মদ মহসিন, পদ্মা, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা আসছি ক্রস রেফারেন্স, 16 নাম্বার। লাস্ট সর্বশেষ দুটো আছে, অনেকগুলো আপনারা দেখেছেন, তো সর্বশেষ হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স এই ধরনের বিষয়গুলোর ইন্ডেক্স এন্ট্রি করার সময় যদি কোনো একটা বৃহৎ বিষয়ের ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র বিভাগ বা উপবিভাগ প্রকাশ করার প্রয়োজন হয়, কোনো যদি ক্ষুদ্র বিভাগ বা উপবিভাগ করার প্রয়োজন হয়, তাহলে আমরা সেই বৃহৎ বিষয়টাকে বোল্ড করে দেখিয়ে তারপরে সি এবং সি অলসো ব্যবহার করে আমরা ওর ক্ষুদ্র বিষয়গুলো উল্লেখ করব। যেমন আমি এখানে একটা উদাহরণ সেট করেছি, লাইব্রেরিয়ানশিপ। আমি এখানে বোল্ড করে দেওয়া আছে। লাইব্রেরিয়ানশিপ বলতে যদি অনেক সময় বুঝতে না পারি, তাহলে আমরা এখানে দিয়ে বলতে পারবো সি লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ লাইব্রেরি সায়েন্স এর বিষয় পরিবর্তে দেখতে পারো, সরি, অথবা এর পরিবর্তে সি অলসো দিয়ে আমরা দিতে পারি যে বিবলিওগ্রাফি, ডকুমেন্টেশন, বা আরো হতে পারে ইন্ডেক্সিং বা ক্যাটালগিং, বা এই যে বিষয়গুলো, যে এই লাইব্রেরিয়ানশিপের সাথে ইন্ডেক্সিং, ক্যাটালগিং বা অন্য বিষয়গুলো জড়িত। তাহলে আমরা যদি এরকম যদি কোনো বিষয় ক্ষুদ্র বিভাগ বা উপবিভাগ প্রকাশ করার প্রয়োজন হয়, তাহলে বড় বিষয়টাকে বোল্ড করে আমরা প্রথমেই দিব, তারপরে একটু ট্যাব দিয়ে সি দিয়ে আমরা লাইব্রেরি সায়েন্স বা বিবলিওগ্রাফি, ডকুমেন্টেশন, ইন্ডেক্সিং, অ্যাবস্ট্রাক্টিং, অন্য বিষয়গুলো আমরা সি অলসো দিয়ে এই ধরনের ইন্ডেক্স বা নির্ঘণ্ট এন্ট্রি বিন্যাস করব। সর্বশেষ যেটা আছে সময়ানুক্রমিক বিন্যাস। আমরা এখানে দেখলাম বা গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনায় আমরা আলোচনায় দেখেছি যে আমরা যখন কোনো ইন্ডেক্স পড়ি বা ইন্ডেক্সের টাইপস গুলো পড়েছি, এর মধ্যে সাধারণত যে বিষয়গুলো থাকুক না কেন বর্ণের ক্রমানুসারে অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সেই জিনিসগুলো সজ্জিত থাকবে। অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সজ্জিত থাকলে সেই জিনিসগুলো আমরা যখন বর্ণের ক্রমানুসারে সাজাবো। কিন্তু এছাড়াও আমরা কয়েকটা ইন্ডেক্স পড়েছিলাম যেগুলো হচ্ছে যেমন ক্লাসিফাইড ইন্ডেক্স। এই ক্লাসিফাইড ইন্ডেক্স হচ্ছে আমরা বিষয়ভিত্তিক সজ্জিত করা, অর্থাৎ ক্লাস নাম্বার অনুযায়ী সজ্জিত করা। ঠিক তদ্রুপ আমরা কিছু ইন্ডেক্স আছে সেটা সময়ানুক্রমিক ভাবে যদি সজ্জিত করি, তাহলে সেটা গবেষক বা একজন রিসার্চারের ক্ষেত্রে বা ইতিহাসবিদ বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে পারে। তাহলে এই ধরনের বিষয়গুলোর জন্য আমরা বিষয়ভিত্তিক আমরা এই জিনিসগুলো উল্লেখ করব। আমরা
সময়ানুক্রমিক ভাবে উল্লেখ করবো, অর্থাৎ একটা সময়ানুক্রমিক ভাবে যদি আমরা বিষয়গুলো লিখি তাহলে অনেক সময় অনেক ওই বিষয় সংক্রান্ত বিষয়গুলো অনেকের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ সেট করেছি যে 1876 প্রকাশিত হয়েছে, আমরা সবাই জানি ডেসিমেল ক্লাসিফিকেশন ডিডিসির উদ্ভাবন হয়েছিল। 1904 সালে আমরা জানি লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন যেটা এলসি যে আছে সেই এলসির উদ্ভাবন হয়েছিল। আবার 1905 সালে উদ্ভাবন হয়েছিল ইউডিসি ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন। 1933 সালে ক্লোন ক্লাসিফিকেশন। এখন অনেকগুলো ক্লাসিফিকেশন স্কিম সম্পর্কে যদি কোনো একটা বই বা কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা জার্নাল বা কোনো একটা আর্টিকেল প্রকাশিত হয়, সেই আর্টিকেলটার ইন্ডেক্সটা যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু ওই বিষয় বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু সহজেই এই সময়গুলো এই কালগুলো এইগুলো দেখে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে 1876 দিয়ে কি বোঝানো হচ্ছে আর 1933 সাল দিয়ে কি বোঝানো হচ্ছে, 1905 দিয়ে কি বোঝানো হচ্ছে, এই জিনিসগুলো আমরা সহজেই বুঝতে পারি। এখানে কিন্তু বর্ণের ক্রমানুসারে সজ্জিত নেই, কিন্তু একটা সময়ের ক্রমানুসারে সময়ানুক্রমিক ভাবে এটার উপবিভাগ করা বা ইন্ডেক্স এন্ট্রি করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতেছি 1876 দিয়ে ডিডিসি রচনা করা হয়েছিল, 1904 দিয়ে 4 সালে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করা হয়েছিল, 1905 সালে ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন, 1933 সালে ক্লোন ক্লাসিফিকেশন এবং 1950 সালে ইনফরমেশন রিট্রিভাল এই যে বিষয়টা সেটা তৈরি হয়েছিল। ইনফরমেশন রিট্রিভাল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কেলভিন মোর। এই জন্য আমি এই জিনিসগুলো উদাহরণ হিসেবে সেট করেছি। তাহলে আমরা সময়ানুক্রমিক ভাবে সজ্জিত করেও একটা কাঙ্ক্ষিত তথ্য বা বিষয় সম্পর্কে একজন গবেষক বা বিষয় বিশেষজ্ঞকে আমরা একটা ধারণা দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই আলোচনা বিষয় নির্ঘণ্ট নির্ধারণের নীতিমালা এটা আমরা শেষ করলাম। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, সময় কতটুকু আছে? আচ্ছা, আরো মনে হয় যে 15 শুরু করেছি, আর 5-7 মিনিট আছে, এটা আমরা এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। একটা পুস্তক নির্ঘণ্ট এবং সাময়িকী নির্ঘণ্টের মধ্যে পার্থক্য সর্বশেষ যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই তিনটে বিষয় আলোচনা করবো। এখানে এর ফাঁকে একটু বলে রাখি, ইন্ডেক্স একটা বৃহৎ বিষয়। আমরা অনার্সে যখন পড়েছিলাম ইন্ডেক্সিং সম্পর্কে, ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং একটা ফুল কোর্স ছিল। এখন একটা ফুল কোর্সকে যদি একটা ক্লাসের মধ্যে শেষ করতে বলা হয়, স্বভাবতই এখানে সবগুলো বিষয় ইনক্লুড করা সম্ভব না। তো আপনাদের যেহেতু ডিপ্লোমা প্রোগ্রাম, এটা আমরা আবার অত বড় করে দেখতেছি না, ডিপ্লোমা প্রোগ্রামে এখানে ইন্ডেক্স, অ্যাবস্ট্রাক্ট এবং ইনফরমেশন রিট্রিভাল এবং ডকুমেন্টেশন চারটে বিষয়কে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ইন্ডেক্স থেকে অ্যাবস্ট্রাক্টের চেয়ে বেশি প্রশ্ন আসে, ইন্ডেক্স থেকে 2টা প্রশ্ন আসে, এই জন্য 2 দিন ক্লাস নিচ্ছি, মানে অ্যাটলিস্ট কমপক্ষে 2টো আসে। আর অ্যাবস্ট্রাক্ট থেকে সাধারণত একটা আসে, যেটা আগামী ক্লাসে আলোচনা করবো, অর্থাৎ এরপরে যে ক্লাসটা হবে সেটাতে আমি আলোচনা করব। তো এখানে আমরা এর ফাঁকে আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে নির্ঘণ্ট কাকে বলে, আপনারা সবাই শোনেন। নির্ঘণ্ট প্রয়োজনীয়তা কি, যেটা আমি আজকে আলোচনা করলাম, এটা একটা বিষয়। এবং নির্ঘণ্টের প্রকারভেদ গুলো, টাইপস গুলো আলোচনা করি, সেটা একটা প্রশ্ন হতে পারে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে একটা বিষয় আলোচনা করেছিলাম নির্ঘণ্টের প্রয়োজনীয়তা। এরপর ইন্ডেক্স এন্ট্রি বিন্যাস, নির্ঘণ্টের এন্ট্রি গুলো বিন্যাস করা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করবো, এটা একটা পুরো প্রশ্ন হতে পারে, এটা একটা গেল। অথবা আসতে পারে আরেকটা এইভাবে যে নির্ঘণ্টের প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক নির্ঘণ্টের এন্ট্রি বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে এন্ট্রি বিন্যাসগুলো আলোচনা করো, অর্থাৎ এই যে জিনিসটা আমি আলোচনা করলাম এই জিনিসটা, অর্থাৎ বিষয় নির্ঘণ্ট নির্ধারণের ক্ষেত্রে কি কি নীতিমালাগুলো অবলম্বন করতে হয়, বিষয় নির্ঘণ্ট নির্ধারণের ক্ষেত্রে কি কি প্রিন্সিপাল গুলো অবলম্বন করতে হয় সেই বিষয়ে আলোচনা করে, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার আসতে পারে এরকম ভাবে যে নির্ঘণ্টের প্রয়োজনীয়তাগুলো উল্লেখপূর্বক পুস্তক নির্ঘণ্ট এবং সাময়িকী নির্ঘণ্টের মধ্যে পার্থক্য কি সেটা আলোচনা করো, এইভাবে আসতে পারে। তো যেভাবে আসুক না কেন, মোটামুটি এই জিনিসগুলোর মধ্যে আলোচনার মধ্যে আপনারা পুরো জিনিসটাই এই গত ক্লাসের আজকের ক্লাসের মধ্যে মোটামুটি যেগুলো পরীক্ষা আসার মধ্যে সেই জিনিসগুলো আশা করি আপনারা পেয়ে যাবেন। আর নির্ঘণ্টের যে টাইপস গুলো আছে প্রথম ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ স্পেসিফিক্যালি অন্য কোনো ধরনের যেমন আসতে পারে যে বুক ইন্ডেক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা সাময়িকীর ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করো, তাহলে এই জিনিসগুলো আপনারা মোটামুটি যদি একটু প্রথম ক্লাসের ইয়েগুলো মনে রাখেন তাহলে ওগুলো দিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করতে পারবেন। আরেকটা বিষয় এখানে দেখেন যে পুস্তক নির্ঘণ্ট এবং সাময়িকী নির্ঘণ্টের পার্থক্য যদি সরাসরি এইভাবে নাও আসে, অন্য কোনো ভাবে যদি আসে যে পুস্তক নির্ঘণ্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, তাহলে প্রথম অংশটুকু দিলেই কিন্তু আপনাদের পুস্তক নির্ঘণ্ট সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। আবার যদি পরীক্ষা এইভাবে আসে যে সাময়িকী নির্ঘণ্ট বলতে কি বোঝো, সাময়িকী নির্ঘণ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, একটা প্রশ্ন ফুল প্রশ্ন হতে পারে, তাহলে আপনার কি এই অংশটুকুর মধ্যেই কিন্তু একটা ফুল প্রশ্ন পেয়ে যাচ্ছেন। এই জন্য আপনারা যদি মোটামুটি অ্যান্সার জানা থাকে বা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনারা সুন্দরভাবে আশা করি অ্যান্সার করতে পারবেন। এখন আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পুস্তক নির্ঘণ্ট এবং সাময়িকী নির্ঘণ্টের মধ্যে পার্থক্য। আমরা এখানে পার্থক্য বিষয়গুলো সেট করে দিয়েছি।
পুস্তক নির্ঘণ্ট কি, সাময়িকী নির্ঘণ্ট কি দিয়েছি। যেহেতু স্লাইডে জায়গা কম, এখানে আরেকটা আপনারা এখানে কলাম অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, তাহলে আরো ভালো হয়। সিরিয়াল নাম্বার 1 2 3 4 এইভাবে দিয়ে দিবেন, দিয়ে পার্থক্যের বিষয়গুলো কি সেগুলো দিবেন, এরপরে পুস্তক নির্ঘণ্ট কি জিনিস, সাময়িকী নির্ঘণ্টের পার্থক্য কি সেগুলো আপনারা উল্লেখ করবেন। তাহলে আমরা আসি, প্রথমে হচ্ছে সংজ্ঞা। পুস্তক নির্ঘণ্ট কি আপনারা জানেন যে একটা পুস্তকে, একটা বইয়ে বা একটা পুস্তকে কি কি বিষয় আলোচনা করা আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের টার্মস গুলো, স্থান, সূত্র, অর্থাৎ যে টপিকস গুলো আলোচনা করা আছে সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো যদি আমরা একটা বইয়ের শেষে যদি সেটা উল্লেখ করি, এবং সেই বইয়ের শেষে যে উল্লেখ করা থাকবে সেই বইয়ের শেষে বর্ণের ক্রমানুসারে থাকবে এবং ডান দিকে কোন পৃষ্ঠা নির্দেশ করতেছে সেই জিনিসটা উল্লেখ থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে পুস্তক নির্ঘণ্ট। এটা সাধারণত একটা বইয়ের শেষে থাকে, কোনো কোনো ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার শেষেও থাকতে পারে, গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পুস্তক নির্ঘণ্ট। আর সাময়িকী নির্ঘণ্ট বলতে আমরা বুঝাবো সাময়িকী বা জার্নালে প্রকাশিত বা একটা প্রবন্ধে প্রকাশিত ওই প্রবন্ধের শিরোনাম, উপশিরোনাম ইত্যাদি সংযুক্ত যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো পৃষ্ঠা নাম্বার সহ নির্দেশ করে, বর্ণচিত্র সহ নির্দেশ করে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে সাময়িকী নির্ঘণ্ট। আশা করি বুঝতে পারছেন, এটা সংজ্ঞা দিবেন। এরপর হচ্ছে উদ্দেশ্য কি, একটা পুস্তকের মধ্যে প্রয়োজনীয় কি কি রিসোর্স আছে সেটা খুঁজে পেতে একটা পুস্তক ইন্ডেক্স সহায়তা করে থাকে। আর সাময়িকী নির্ঘণ্ট একটা সাময়িকী বা একটা জার্নালে কি ধরনের রিসোর্স আছে সেটা খুঁজে পেতে ব্যবহারকারীকে সহায়তা করে। সোজা কথা, উদ্দেশ্য ব্যবহারকারীকে একটা বইয়ের মধ্যে কি আছে সেটা খুঁজে পেতে সহায়তা করবে, আর সাময়িকীতে হচ্ছে সাময়িকীর মধ্যে কি আছে সেই জিনিসটা খুঁজে পেতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকবে। এইভাবে আপনারা মনে রাখবেন, মুখস্থ করার কোনো দরকার নেই। প্রকারভেদ, পুস্তক নির্ঘণ্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমি বললাম যে একটা বইয়ের শেষে থাকতে পারে, মাঝামাঝি থাকতে পারে, এটা বিভিন্ন ধরনের হতে পারে, স্পেসিফিক কোনো ওই ধরনের নির্দিষ্ট করে ভাগ নেই। আর সাময়িকী নির্ঘণ্ট আমি গত ক্লাসে করেছিলাম কত প্রকার, 3 প্রকার। সেটা একটা হচ্ছে সাময়িকী সাধারণ নির্ঘণ্ট, যেটাকে আমরা জেনারেল ইন্ডেক্স বলে থাকি। আর একটা হচ্ছে সাবজেক্ট ইন্ডেক্স, অর্থাৎ সাময়িকীর বিষয়ভিত্তিক নির্ঘণ্ট, যেটা বিষয়ভিত্তিক কভার করে। আর একটি সাময়িকী নির্ঘণ্ট, অর্থাৎ একটা স্পেসিফিক সাময়িকীর উপর যদি কোনো ধরনের নির্ঘণ্ট প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো একটি সাময়িকীর নির্ঘণ্ট। আমি প্রথম ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা বেশি করতেছি না। তাহলে আমরা পার্থক্যের মধ্যে এখানে বই বিভিন্ন ধরন এবং আকারের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে। আর সাময়িকী নির্ঘণ্ট 3 প্রকারের, সেটা আছে একটা সাধারণ নির্ঘণ্ট বা সাময়িকীর সাধারণ নির্ঘণ্ট, সাময়িকীর বিষয় নির্ঘণ্ট, আর হচ্ছে একটি সাময়িকীর নির্ঘণ্ট। ব্যবহারকারী একটা বইয়ের সাধারণত সব ধরনের জেনারেল পিপলরা কিন্তু বই ইউজ করে, আর সাময়িকী বা জার্নাল গুলো সাধারণত রিসার্চার বা গবেষক বা এরকম উচ্চতর ধরনের পড়াশোনার ক্ষেত্রে যারা ইনভলভ, নিশ্চয়ই স্কুল কলেজের বাচ্চারা এই সাময়িকী জার্নাল বা এগুলো ইউজ করে না, সাধারণত ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে আরো উচ্চতর লেভেলে যারা গবেষক বা এই ধরনের যারা কাজ করে তারা হচ্ছে এটা ব্যবহার করে থাকে। তাহলে এটা ব্যবহারকারী হচ্ছে বইয়ের ব্যবহারকারী, সব ধরনের ব্যবহারকারী ব্যবহার করে থাকে। আর এটা গবেষক বা এই ধরনের উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তারা এই ধরনের রিসোর্স গুলো ব্যবহার করে থাকে। আর অবস্থান, এই একটা নির্ঘণ্টে সাধারণত বইয়ের মধ্যে সাধারণত নির্ঘণ্ট শেষে থাকে। আর সাময়িকীর ক্ষেত্রে নির্ঘণ্ট সাধারণত আলাদাভাবে এটা ইন্ডিভিজুয়ালি সংকলন করা হয়ে থাকে। সেটা সাময়িকীর যে 3 ধরনের আছে এই ধরনের উপর ভিত্তি করে আলাদাভাবে এটা সংকলন আকারে প্রকাশ করা হয়ে থাকে সাময়িকীর নির্ঘণ্ট। আচ্ছা, এরপরে আমরা বলবো হচ্ছে ব্যবহার। একটা নির্ঘণ্ট বইয়ের ব্যবহারকে ত্বরান্বিত করে, অর্থাৎ একটা ইন্ডেক্স যে বইয়ের ব্যবহারগুলো আছে সেটা ত্বরান্বিত করে। কিভাবে? বইয়ের মধ্যে কি কি রিসোর্স আছে, কি কি ডকুমেন্ট আছে, কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা আছে সেগুলো সহজেই মুহূর্তের মধ্যে আমরা পেয়ে থাকি। আর সাময়িকীর ক্ষেত্রে এটা এর কার্যক্রম, অর্থাৎ গবেষণার কার্যক্রম, ওই রিসোর্স গুলো ইউজ করা, ব্যবহার করার কার্যক্রমকে ত্বরান্বিত করে থাকে হচ্ছে সাময়িকীর নির্ঘণ্ট। আর প্রতিচ্ছবি, আমরা সর্বশেষ যে পার্থক্য বিষয়টা দিয়েছি, একটা নির্ঘণ্ট একটি বইয়ের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, অর্থাৎ নির্ঘণ্টকে আমরা একটা বইয়ের মিরর হিসেবে আখ্যায়িত করতে পারি। আর সাময়িকীর ক্ষেত্রে সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধগুলো প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, সাময়িকীতে যে প্রকাশিত যে প্রবন্ধগুলো আছে সেগুলোর প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। অর্থাৎ ধরে নিলাম যে একটা সাময়িকী নির্ঘণ্ট 1 বছরে কি কি বিষয় প্রকাশিত হলো, যদি একটা সাময়িকী নির্ঘণ্টের কথা আমরা উল্লেখ করি, তাহলে 1 বছরে যেটা প্রকাশ করা হয়েছে সেই 1 বছরের যদি নিয়ে আমরা একটা নির্ঘণ্ট তৈরি করি, তাহলে ওই 1 বছরে কি কি প্রকাশ করা হয়েছে সেটার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে থাকবে। আশা করি আপনারা এই পার্থক্যের বিষয়গুলো মনে রেখে সেটার উপর বেস করে আপনারা এটার পার্থক্যগুলো দেবেন যদি পরীক্ষায় আসে। আর যদি ইন্ডিভিজুয়ালি পুস্তক নির্ঘণ্ট কি জিনিস আসে সেই সম্পর্কে বর্ণনা করো, তাহলে এই বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন। পয়েন্ট একই থাকবে, যে সংজ্ঞা, উদ্দেশ্য কি, তখন পুস্তক নির্ঘণ্টের উদ্দেশ্য কি। আর যদি শুধু সাময়িকী নির্ঘণ্ট সম্পর্কে আলাদাভাবে আছে, সাময়িকী নির্ঘণ্ট আপনারা এই বিষয়গুলো দিয়ে সাময়িকী নির্ঘণ্ট সম্পর্কে আলোচনা করবেন। আগে সংজ্ঞা দিবেন যথারীতি, তার আগে নির্ঘণ্ট কি জিনিস সেই সম্পর্কে ইন্ট্রোডাক্টরি একটা আলোচনা করবেন, তারপরে সাময়িকী নির্ঘণ্ট কি জিনিস, সাময়িকী নির্ঘণ্ট টাইপস কি, তখন প্রত্যেক প্রকারের বর্ণনা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা কিন্তু এই একটা স্লাইডের মধ্যেই কিন্তু এক সেন্সে 3টে প্রশ্ন পাচ্ছি,
যে পুস্তক নির্ঘণ্ট সাময়িক নির্ঘণ্টের মধ্যে পার্থক্য কি একটা হতে পারে, পুস্তক নির্ঘণ্ট কি সেই সম্পর্কে আলোচনা করো, তাহলে একটা প্রশ্ন হতে পারে। আবার সাময়িক নির্ঘণ্ট কি সেই সম্পর্কে কিন্তু একটা আমরা পেতে পারি। এছাড়াও এই আমরা যদি ইউনিটটা অ্যানালাইসিস করতে যাই তাহলে ইউনিটের মধ্যে কিন্তু আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কিন্তু আমাদের যে 8টা ক্লাসের মধ্যে এই কোর্সের বেসিক বিষয়গুলো আলোচনা করার কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু আমরা শেষ করতে পারবো না। এই জন্য মোটামুটি যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এগুলো দেখে মোটামুটি একটা ধারণা, মানে এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে ইয়ে করেন তাহলে আপনারা মোটামুটি পরিপূর্ণ ধারণা পাবেন। যেমন অটোমেটিক এবং হিউম্যান ইন্ডেক্সের মধ্যে পার্থক্য, এটা এক ধরনের ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া পপসি পিসিস, কেডব্লিউআইসি, কেডব্লিউওসি, কারণ কেডব্লিউআইসি, কেডব্লিউওসি, পপসি পিসিস এগুলো একটা ক্লাসে আলোচনা করা সম্ভব বাট এগুলো কতটুকু আপনারা বুঝতে পারবেন সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ এখানে বিভিন্ন ধরনের লজিক্যাল বিষয় আছে, যেমন আমি সার্চ টেকনিক্সে বিভিন্ন ধরনের বুলিয়ান লজিকের কথা বলেছিলাম। এই ধরনের লজিক্যাল কিছু বিষয়গুলো দিয়ে যদি আমি আলোচনা করি তাহলে একটা ক্লাসের মধ্যে নেওয়া সম্ভব হয়, কিন্তু এগুলো পরীক্ষায় তেমন আসার মতো ইম্পর্টেন্ট না, কারণ এগুলো অনার্স লেভেলের পড়াশোনা, এগুলো অতটা গুরুত্ব বহন করে না। মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, সেই সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বোঝার জন্য যতটুকু সেটা কিন্তু এই বইগুলোতে দেওয়া আছে। বিভিন্ন ধরনের এই ইন্ডেক্স অ্যাবস্ট্রাক্টিং যে বইগুলো, ডকুমেন্টেশন ডক্টর মিজানুর রহমান স্যারের বই আছে, আরো বিভিন্ন ধরনের বই আছে, সেই বইগুলো থেকে কিন্তু আপনারা ওগুলো একটু দেখে নিলেও বুঝতে পারবেন শর্ট নোট হিসেবে। কিন্তু বড় প্রশ্ন হিসেবে সাধারণত আসে না, এই জন্য আমরা আলোচনা করতেছি না। যেহেতু আপনাদের পরীক্ষা আসার মতো করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের আলোচনা। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে, অর্থাৎ সর্বশেষ যে ইউনিটটি আছে 8 নাম্বার ইউনিটটি, সেটা যে অ্যাবস্ট্রাক্টিং টাইপস, ইম্পর্টেন্স, অর্থাৎ এই ইউনিট থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কে রে ভাই 1 2 3 লিখতেছেন? কি পেলেন মজা আপনি এই 1 2 3 লিখে? আচ্ছা, যাই হোক, এই ধরনের কাজগুলো করা কতটুকু লজিক্যাল জানি না। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর আমি এখন আনোয়ারকে অনুরোধ করছি মাইক্রোফোন অন করার জন্য। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।